আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের জেনেটিক্স ক্লাসে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন। বর্তমানে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নেফ্রোলজি ফেসবি হিসেবে কর্মরত আছি। তো আজকের ক্লাসটা রেসিডেন্সি, ডিপ্লোমা, এফসিপিএস পার্ট 1 যে কোনো পরীক্ষায় আপনি দেন, সব পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আপনি একটা বা দুইটা কোয়েশ্চেন মাস্ট পাবেন, আরো বেশি পেতে পারেন। তো ক্লাসের প্রথমে আমরা একটু দাগিয়ে নিব যে কোন টপিক কতটুকু ইম্পর্টেন্ট এবং আমরা কতটা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আচ্ছা, সবাই আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আর একবার একটু বলবেন কাইন্ডলি। জি, শুনতে পাচ্ছি। ওকে। সো বেসিক্স অফ জেনেটিক্স যেটা আছে এটা 1 স্টার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ডাবল ইনফিনিটি স্টার। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, লিখে রাখবেন। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, অবশ্যই আসবে। তো আজকের ক্লাসে আপনারা সবাই ইনশিওর করবেন যেন এখান থেকে কোশ্চেন আসলে পারেন। যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করবেন আমাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার 1 স্টার। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এইখান থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। এটা 3 স্টার। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। 3 স্টার। ক্লিনেফিল্টার সিনড্রোম, 1 স্টার। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, 1 স্টার। ক্লিনিক্যাল জেনেটিক্স, 2 স্টার। তো লাস্ট কয়েকটা পরীক্ষায় ক্লিনিক্যাল জেনেটিক্স থেকে কোশ্চেন আসছেই। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে পড়তে হবে। বেসিক্স অফ জেনেটিক্স আমরা কিছু বিষয় জানবো। এখান থেকে লাস্ট রেসিডেন্সি পরীক্ষাতে কোশ্চেন আসছে। ঠিক আছে, তো জিন কি আমরা সবাই জানি। জিন হচ্ছে আমাদের হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স বহন করে এমন একটা ইউনিট, লোকাস। তো ক্রোমোজোমের যেখানে জিন থাকে সেটাকে বলা হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যেখানে জিন থাকে এইটাকে বলা হচ্ছে লোকাস। তো আমরা কি জানি, ক্রোমোজোম সবসময় পেয়ার থাকে। তাহলে একটা জিনের সাথে অন্য ক্রোমোজোমের যেই জিনটা থাকতেছে লোকাসে, এইটা একটা ক্যারেক্টার অ্যালিল বলা হয়। So alternative form of a gene occupied in the same locus on a particular chromosome, it is called allele. প্লিওট্রফি, এটা ইম্পর্টেন্ট, একটু জানতে হবে। সো কিছু জিন থাকে যাদের মাল্টি ফাংশন থাকে, রাইট? যখন ওই জিনে কোনো মিউটেশন হয় তখন মাল্টি ফাংশন ইম্পেয়ার্ড হয়। ওকে, তাহলে আমরা এখন দেখি প্লিওট্রফি, মিউটেশন অফ এ সিঙ্গেল জিন বাট ওয়াইড স্প্রেড ইফেক্ট। মাত্রই বলছি যে মাল্টি ফাংশন থাকে, তাহলে ওই জিনে যখন মিউটেশন হবে তখন মাল্টি ফাংশন ইম্পেয়ার্ড হবে। যেমন মারফান সিনড্রোমে, মারফান সিনড্রোমে ব্লাড ভ্যাসেল, হার্ট, আই, স্কিন, লাংস, বোন সবগুলা সিস্টেম ধরে। পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিবিলিটি, percentage of individual with a given genotype who exhibit the phenotype। তো পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিবিলিটি, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। পেনিট্রেন্স হচ্ছে একটা ডিসঅর্ডার বা একটা জিন জিনোমিক লেভেলে কতটুকু থাকছে বা কতটুকু এটাকে কভার করে, এটাকে বলা হয় পেনিট্রেন্স। সো পেনিট্রেন্স অলওয়েজ মিন জিনোমিক লেভেল। আর এক্সপ্রেসিবিলিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপ্রেশন, ফিনোটাইপ। তাহলে যে কোনো একটা ডিজিজ তার জিনোমিক লেভেলে কতটুকু ইনভলভ করছে এইটাকে বলা হচ্ছে পেনিট্রেন্স। আর এইটা পেনিট্রেট করার পরে কতটুকু সেটা এক্সপ্রেস করছে সেটাকেই বলা হচ্ছে এক্সপ্রেসিবিলিটি। সাউন্ড কি কম শোনা যাচ্ছে? হ্যালো? সাউন্ডটা মাঝে মাঝে কম আসছে। আচ্ছা, সবার কি প্রবলেমটা ফেস করতেছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। মাঝে মাঝে কমে যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, কমে গেলে বলবেন, তাহলে আমি অন্য ব্যবস্থা নিব আর কি। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, এটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় আসছে। বাট এই কোশ্চেনটা কিন্তু আসতো অনেক আগে, প্রায় 7-8 বছর পরে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, রেসিডেন্সিতে। আচ্ছা, স্পেসিফিক ট্রিপলেট কোড,
জেনেটিক কোড সবসময় 3টা কোড একসঙ্গে থাকে, ইউনিভার্সাল। তো এই জেনেটিক কোডগুলা যেখানে হোক না কেন, সেটা কোনো লোয়ার এনিমালে হোক, কোনো হিউম্যানে হোক, এটা অলওয়েজ ইউনিভার্সাল, সবসময় একই রকম থাকে। Any change in the arrangement of bases of a codon lead to defective formation of a protein. তাহলে কোডনে যদি কোনো চেঞ্জ হয় তাহলে অবশ্যই প্রোটিনেও চেঞ্জ আসবে। নন ওভারল্যাপিং, একটা কোড আরেকটার সাথে কিন্তু ওভারল্যাপ করে না, প্রত্যেকটা কোড আলাদা আলাদা থাকে। কমালেস, কোডের মাঝখানে কোনো কমা থাকবে না। চেঞ্জ অফ অ্যারেঞ্জমেন্ট অফ বেসেস লিডস টু ডিফেক্টিভ প্রোটিন, যেটা আমি মাত্র বলেছি। ডিজেনারেট কোড, রিডান্ডেন্ট। তো রিডান্ডেন্ট কোড বলতে বোঝানো হয় যে একই কোড থেকে একই কোড থেকে বা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আসতে পারে। দিস ইজ রিডান্ডেন্ট। নন অ্যাম্বিজিয়াস, অ্যাম্বিজিয়াস মানে অস্পষ্ট, আর নন অ্যাম্বিজিয়াস বলতে বোঝাচ্ছে স্পষ্ট। তো জেনেটিক কোড সুস্পষ্ট, তাই না? চেইন ইনিসিয়েশন, চেইন টার্মিনেশন। তো চেইন ইনিসিয়েশন এবং চেইন টার্মিনেশন অবশ্যই জেনেটিক কোড দিয়ে শুরু হচ্ছে। তো এই কয়েকটা ক্যারেক্টার মনে রাখবেন। ডিফারেন্স বিটুইন ডিএনএ আর এনএ, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, আশা করি বলা লাগবে না। তবে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার এবং আরএনএ তে থাকে রাইবোজ ড্রাইভিং। সুগার। ওকে, ডিএনএ ইজ ডাবল স্ট্যান্ডার্ড, RNA is single stranded. In DNA, it is a 4 nitrogenous base: adenine, thymine, cytosine, guanosine. আর RNA থাকে adenine, uracil, cytosine, guanine. Okay. DNA is a hereditary material. RNA is non-hereditary material. Helps in protein synthesis. ওকে, মিউটেশন। মিউটেশন স্যারদের খুব পছন্দের, এবং আমার কাছে মনে হয় নেক্সট ডিপ্লোমা পরীক্ষাতে মিউটেশন থেকে একটা কোশ্চেন হবে। So mutation is defined as any permanent change in the DNA. DNA তে যে কোনো চেঞ্জকে, যেটা পার্মানেন্ট, সেটাকে আমরা বলছি মিউটেশন। সো মিউটেশনকে আমরা 3টা ক্লাসে ভাগ করতে পারি: জিনোম মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন। যখন 23 ক্রোমোজোমের যে সেট থাকে, ওই সেটে কোনো চেঞ্জ আসে, সেটাকে বলা হচ্ছে জিনোম মিউটেশন। ওকে। ক্রোমোজোম মিউটেশন, ক্রোমোজোমে 2 ধরনের চেঞ্জ হতে পারে। এটা হতে পারে স্ট্রাকচারাল, এটা হতে পারে নিউমেরিক্যাল, দ্যাট ইজ ক্রোমোজোম মিউটেশন। আর দেন আমরা বলবো জিন মিউটেশন নিয়ে। তো জিন মিউটেশনকে আবার 2টা সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি: পয়েন্ট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। এখন পয়েন্ট মিউটেশনকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়: সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। ওকে, তারপরে আমরা দেখি। তো মিউটেশন তো ক্লিয়ার, তাই না? এখন সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স, এইটার কংক্রিট কনসেপশন থাকতে হবে। আমি বলবো, এরপর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব। তো পয়েন্ট মিউটেশন, এ সিঙ্গেল নিউক্লিওটাইড বেস মে বি সাবস্টিটিউটেড বাই এ ডিফারেন্ট বেস। তাহলে সিঙ্গেল নিউক্লিওটাইড বেসে যে চেঞ্জটা আসছে, এটাকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনকে আমরা 3টা ভাগে ভাগ করেছি: সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। তো সাইলেন্ট মিউটেশনটা কি? যে চেঞ্জ হয়েছে কিন্তু তার কোনো ইফেক্ট নাই, এটাকেই বলা হচ্ছে সাইলেন্ট মিউটেশন। একটা এক্সাম্পল বলতে পারি আমরা, সিএটি কি হয়? ক্যাট, তাই না? এখন যদি আমি সি এর জায়গায় কে দেই, তাহলে উচ্চারণ কি হবে? প্রোনাউন্সিয়েশন ক্যাটই হবে, চেঞ্জ কিন্তু হচ্ছে না। ওকে। মিসসেন্স মিউটেশন, the codon changes from amino acid codon to stop codon, resulting in truncated protein, mostly non-functional. মিসসেন্স মিউটেশন হচ্ছে হঠাৎ করে যদি কোনো স্টপ কোডন চলে আসে, হঠাৎ করে যদি কোনো স্টপ কোডন চলে আসে, সেটাকে আমরা বলছি মিসসেন্স মিউটেশন। এক্সাম্পল, সিকল সেল অ্যানিমিয়া। ননসেন্স মিউটেশন, এটা পাই থ্যালাসেমিয়াতে। তো ননসেন্স মিউটেশন হচ্ছে যেই অ্যামাইনো অ্যাসিড হওয়ার কথা ছিল সেটা না হয়ে যদি অন্য একটা হয়, সেটাকে বলা হচ্ছে ননসেন্স মিউটেশন। এক্সাম্পল ইজ বেটা থ্যালাসেমিয়া। আচ্ছা,
পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল যদি ওভারঅল আমরা দেখি, সেখানে আছে সিস্টিক ফাইব্রোসিস, হান্টিংটন ডিজিজ, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, সিকল সেল ডিজিজ, ফিনাইলকিটোনিউরিয়া, টি সেক্স ডিজিজ, কনস ডিজিজ, থ্যালাসেমিয়া, অ্যাকন্ড্রোপ্লাসিয়া এবং হিমোক্রোমাটোসিস। ওকে, আচ্ছা, ফ্রেমশিপ মিউটেশন, one or more nucleotide bases are inserted into or deleted from the DNA. So এখানে একটা বা তার বেশি হতে পারে। তো পয়েন্ট মিউটেশনে অলওয়েজ একটা, বাট এখানে একটা বা তার বেশি মিউটেশন হয়। এখানে নিউক্লিওটাইড বেসে ইনসার্ট হয় বা ডিলিট হয়। ইউজুয়ালি অ্যামাইনো অ্যাসিড চেঞ্জের জন্য হয় না, হঠাৎ করে একটা নিউক্লিওটাইড ইনসার্ট হচ্ছে বা ডিলিট হচ্ছে, এটাকে আমরা বলছি ফ্রেম শিফট মিউটেশন। সো ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পলগুলো পড়তে হবে, একটু দেখে নিন। ওকে, তাহলে মিউটেশনটা আমি আরেকবার বলি, হোপফুলি ক্লিয়ার হবে এবং এরপরে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব। মিউটেশন ইজ এনি পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ডিএনএ। ডিএনএ এর যে কোনো পার্মানেন্ট চেঞ্জকে আমরা বলতেছি মিউটেশন। মিউটেশনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: জিনোম মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন। যখন টোটাল ক্রোমোজোমের সেটে কোনো চেঞ্জ হয়, দিস ইজ জিনোম মিউটেশন। ক্রোমোজোমে যখন কোনো চেঞ্জ হচ্ছে, যেমন নিউমেরিক্যাল বা স্ট্রাকচারাল, তো ক্রোমোজোম মিউটেশন নিয়ে আমরা একটু পরে জানবো। ওকে, আর জিন মিউটেশন, যদি জিন ইটসেলফে কোনো চেঞ্জ হয়, কোন নিউক্লিওটাইড বেজে কোনো চেঞ্জ হয়, দেন এটাকে বলা হচ্ছে জিন মিউটেশন। তো জিন মিউটেশনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি আবার, পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশন কি? পয়েন্ট মিউটেশনে শুধুমাত্র একটা নিউক্লিওটাইড বেজে চেঞ্জ আসে। আচ্ছা, আর ফ্রেম শিফট মিউটেশনে এক বা একাধিক নিউক্লিওটাইড বেস ইনসার্ট হয় অথবা ডিলিট হয়ে যায়। তো পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পলগুলো পড়বেন। ওকে, এরপরে আমরা আসি পয়েন্ট মিউটেশনে। তো পয়েন্ট মিউটেশনকে আমরা জেনেছি। তো পয়েন্ট মিউটেশনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি: সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। সাইলেন্ট মিউটেশন হচ্ছে নিউক্লিওটাইড বেজে চেঞ্জ হচ্ছে কিন্তু তার জন্য প্রোটিনে কোনো চেঞ্জ আসছে না, এটাকে বলা হচ্ছে সাইলেন্ট মিউটেশন। মিসসেন্স মিউটেশন, এটার এক্সাম্পলটা পরীক্ষায় আসে, এসবিএ তেও এসেছে, দিস ইজ সিকল সেল অ্যানিমিয়া। তো মিসসেন্স মিউটেশন কখন বলবো? যখন চেঞ্জ বা মিউটেশনের ফলে একটা স্টপ কোডন চলে আসে, ট্রাঙ্কেটেড প্রোটিন হয়, এটাকে বলা হচ্ছে মিসসেন্স মিউটেশন। আর ননসেন্স মিউটেশন হচ্ছে যেই প্রোটিনটা হওয়ার কথা ছিল বা যেই নিউক্লিওটাইড বেসড হওয়ার কথা ছিল, সেটা বাদে অন্য একটা যদি রিপ্লেস করে দেয়, সেটাকে বলা হচ্ছে ননসেন্স মিউটেশন। এক্সাম্পল, বেটা থ্যালাসেমিয়া। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলবেন। আচ্ছা, কনফিউশন না থাকলে সেন্স মিউটেশনটা একবার বুঝি না আপু। আচ্ছা, এমডি আব্দুল ননসেন্স হালিম, তারিখ বলবেন। ননসেন্স মিউটেশনটা বলবো আমি আরেকবার। জি। আচ্ছা, codon changes alters the amino acid encoded. It could be conservative if the new mutation acid is chemically similar to the original one, or non-conservative it is chemically dissimilar. তো ননসেন্স মিউটেশনটা আপনি এখান থেকে পড়লে বুঝবেন না, আমি যেটা বলেছিলাম সেটা ফলো করবেন। যেই অ্যামাইনো অ্যাসিড আসার কথা ছিল সেটা বাদে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড চলে আসছে, বা যেই প্রোডাক্ট আসার কথা ছিল সেটা বাদে অন্য একটা প্রোডাক্ট আসতেছে, এটা হচ্ছে ননসেন্স মিউটেশন। এক্সাম্পল, বেটা থ্যালাসেমিয়া। জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল হালিম ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আপনি তাহলে আমাকে বলেন যে পয়েন্ট মিউটেশন আর ফ্রেমশিপ মিউটেশন এটার মধ্যে ডিফারেন্সটা কি? ভাই, পয়েন্ট মিউটেশনের নিউক্লিওটাইডের যে বেস সিকোয়েন্স থাকে, সেই বেস সিকোয়েন্স একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের বেস সিকোয়েন্স পরিবর্তন হয়। আর পরিবর্তন মানে সাবস্টিটিউট হয় যে বেস সিকোয়েন্স গুলো থাকে। আর যদি ফ্রেম শিফট হয় সেক্ষেত্রে এক বা একাধিক নিউক্লিওটাইডের যে বেস সিকোয়েন্স থাকে সেগুলোতে ইনসার্শন অথবা ডিলিশন হয়। ভেরি গুড, নাইস। আচ্ছা আচ্ছা, ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিসঅর্ডার। আমরা জেনেটিক ডিজিজ পড়ি কিন্তু ক্লাসিফিকেশনটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। তো সিঙ্গেল জিন ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার এবং সাইটোজেনেটিক ডিসঅর্ডার। তো সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেটা, সেটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান ডিসঅর্ডার
এবং সিঙ্গেল জিন অফ লার্জ ডিসঅর্ডার, নন ক্লাসিক্যাল ডিসঅর্ডার। ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান যেটা আমরা অটোজোমাল ডোমিনেন্ট রিসেসিভ পড়বো কিছুক্ষণ পরে গিয়ে, আর নন ক্লাসিক্যাল বা সিঙ্গেল জিন অফ লার্জ ডিসঅর্ডার, এটার মধ্যে আছে ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। তাহলে এই যে ডিসঅর্ডারগুলো দে আর সিঙ্গেল জিন ডিসঅর্ডার। মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, সেখানে জেনেটিক এবং ইনভায়রনমেন্টাল দুইটা কম্পোনেন্ট থাকে, জেনেটিক এবং ইনভায়রনমেন্টাল দুইটা কম্পোনেন্ট থাকে। আর সাইটোজেনেটিক ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা ক্রোমোজোম মিউটেশন, আমি কিছুক্ষণ আগেই বলেছি স্ট্রাকচারাল এবং নিউমেরিক্যাল দুই ধরনের হয়, স্ট্রাকচারাল এবং নিউমেরিক্যাল দুই ধরনের হতে পারে। ওকে, তাহলে আমরা ইনফিনিট স্টার টপিক্সে চলে আসি, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, খুব ইম্পর্টেন্ট। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে প্রত্যেকটা ডিসঅর্ডারের ক্যারেক্টার এবং এটার এক্সাম্পলগুলো জানতে হবে। তো আপনারা যদি একটু মিটিংসটা বুঝে পড়েন তাহলে আপনাদের জন্য অ্যান্সার দেওয়া খুবই ইজি হবে। তো অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি এই ফিগার থেকে একটু পড়াবো আগে, তারপরে আমি ভিতরে যাচ্ছি। তো অটোজোম, নাম থেকে বুঝতে পারতেছেন যেটা অটোজোমে হয়, সেক্স ক্রোমোজোমে হয় না। তাহলে অটোজোমাল ডোমিনেন্ট মেল ফিমেল ইকুয়ালি হবে, অটোজোমাল ডোমিনেন্ট মেল ফিমেল ইকুয়ালি হবে, এখানে এক্স লিঙ্ক বা সেক্সের কিছু আসছে না। ওকে, আর ডোমিনেন্ট নাম থেকে বুঝতে পারতেছেন যে এই ডিফেক্টিভ জিন যেখানে যাবে সে সেখানে ডিজিজ ক্রিয়েট করবে, এই ডিফেক্টিভ জিন যেখানে যাবে সে সেখানেই ডিজিজ ম্যানিফেস্টেশন করবে। তাহলে এখানে খেয়াল করেন এ প্রাইম বি এবং এ বি, এখানে যদি মিটিংস হয় তাহলে এ প্রাইম এ এখানে আসছে এবং এ প্রাইম বি এখানে যাচ্ছে। তো এ প্রাইম যেখানে যেখানে আছে সেখানে এটা অ্যাফেক্টেড হচ্ছে। ওকে, তাহলে খেয়াল করেন একটু যে যদি 4টা অফস্প্রিং আসে বা 4জন অফস্প্রিং আসে, তার মধ্যে 2জন অ্যাফেক্টেড, সো উই ক্যান সে দেয়ার ইজ 50% চান্স অফ অ্যাফেক্টেড অফস্প্রিং, 50% চান্স। অটোজোমাল ডোমিনেন্টের আরেকটা ক্যারেক্টার হচ্ছে এটা ইউজুয়ালি লেট এজে গিয়ে ম্যানিফেস্ট করে, এটা ইউজুয়ালি লেট এজে গিয়ে ম্যানিফেস্ট করে। আচ্ছা, আর আহ, এখানে হচ্ছে আমরা ধারণা করতে পারি কোনো জেনারেশন গ্যাপ থাকে না। জেনারেশন গ্যাপ থাকে না কেন? কারণ এই ডিফেক্টিভ জিন যেখানে যাবে সেখানে সে ডিজিজ করে, সো এখানে কোনো জেনারেশন গ্যাপ থাকে না। আচ্ছা, অটোজোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে প্লিওট্রফিজম। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি, মনে আছে কিনা আপনাদের, যে একটা সিঙ্গেল জিন যখন মাল্টিপল ফাংশন করে, ওই সিঙ্গেল জিনে যখন ডিফেক্ট হয় তখন মাল্টিপল ডিসফাংশন বা অর্গান ইম্পেয়ারমেন্ট হয়। আমরা মারফান সিন্ড্রোমে দেখেছি, এটা ব্লাড ভাসেল, হার্ট, স্কেলেটাল সিস্টেম সবকিছুকে ইনভলভ করেছিল, এটাকে বলা হচ্ছে প্লিওট্রফিজম। ওকে, আচ্ছা, আরো দুইটা ওয়ার্ড পড়েছিলাম আমরা, আপনাদের মনে আছে কিনা, পেনিট্রেন্স এবং এক্সপ্রেশন। পেনিট্রেন্স হচ্ছে জিনোমিক লেভেলকে কতটুকু ইনভলভ করেছে একটা ডিসঅর্ডার, আর এক্সপ্রেশন হচ্ছে কতটুকু এটা ফিনোটিপিক্যালি বা ডিজিজ এক্সপ্রেশন হচ্ছে। তো মনে রাখবেন অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে, অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে পেনিট্রেন্স এবং এক্সপ্রেশন দুইটাই কম থাকে। ওকে, আচ্ছা, আর হচ্ছে ক্যারিয়ার স্টেট নাই, অটোজোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে কোনো ক্যারিয়ার স্টেট থাকে না, কারণ ও যেখানে যাবে সেখানে ডিজিজ করবে, ক্যারিয়ার হিসেবে ও থাকার কোনো সুযোগই নাই। তাহলে আসেন ক্যারেক্টারগুলো আমরা একটু দেখে নেই। অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার ক্যান ম্যানিফেস্ট ইন হেটারোজাইগাস স্টেট। সো হেটারোজাইগাস বলতে সে একা থাকা অবস্থাতেই ডিজিজ ম্যানিফেস্ট করতে পারে। সো অ্যাট লিস্ট ওয়ান প্যারেন্ট অফ অ্যান অ্যাফেক্টেড কেস ইজ অ্যাফেক্টেড, ইট ক্যান অলসো ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। সো একটা জিন যদি ম্যানিফেস্ট করে, দুইটা থাকলে তো অবশ্যই ম্যানিফেস্ট করবে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবেন যে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, হঠাৎ করে একটা বাচ্চার পাচ্ছেন, তার বাবা মায়ের নাই, তাহলে আমরা সেখানে নিউ মিউটেশন সাসপেক্ট করব, আমরা সেখানে নিউ মিউটেশন সাসপেক্ট করব। বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর ইকুয়ালি অ্যাফেক্টেড and both can transmit the condition. When an affected person marries an unaffected one,
এভরি চাইল্ড হ্যাজ ওয়ান চান্স ইন টু অফ হ্যাভিং দ্য ডিজিজ, যেটা বললাম যে 50% চান্স থাকে। এন্টিসিপেশন, এটা এন্টিসিপেট করা যায়, এটা কোন অর্গান, এটা জেনেটিক ভ্যারিয়েশন থেকে অ্যান্টিসিপেট করতে পারে যে বাবার থাকলে সন্তানের হতে পারে। প্লিওট্রফিজম, I have explained already. These abnormalities are usually structural. তো autosomal dominant disorder usually structural প্রোটিনকে ইনভলভ করে, skeletal সিস্টেমকে বেশি ইনভলভ করে। Reduced penetrance and variable expression. In many conditions, the age of onset is delayed. Symptoms and signs may not appear until adulthood. There is no carrier state. So এই প্রত্যেকটা ইস্যু আমি এক্সপ্লেন করেছি অলরেডি। ওকে, এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য ডাবল ইনফিনিটি স্টার। সব পড়তে পারলে ভালো, আর যদি না পড়তে পারেন অ্যাটলিস্ট আমি যেখানে স্টার দিয়েছি এইগুলো পড়ে যাবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন। সো আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখবো, ভেরি পাওয়ারফুল ডোমিন্যান্ট হিউম্যান, ভেরি পাওয়ারফুল ডোমিন্যান্ট হিউম্যান বিসি। সো ভি ফর ভন হিপ্পো-লিন্ডো সিন্ড্রোম, ভন উইলি-ব্রান্ড ডিজিজ, ভন উইলি-ব্রান্ড ডিজিজ পরীক্ষাতে অনেকবার আসছে। ই ফর এহলার্স-ডানলস সিন্ড্রোম, আমরা এটা কোলাজেন ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে রেটিনাইটিস পিগমেন্টোসা, রেটিনোব্লাস্টোমা। পি ফর পটস-জেগার সিন্ড্রোম, পলিড্যাকটাইলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। তো পলিসিস্টিক কিডনি ডিজিজটা অনেকবার পরীক্ষাতে আসছে। ও ফর অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, যেহেতু বলেছে এটা স্কেলেটাল সিস্টেমকে বেশি ইনভলভ করে। ডাব্লিউএমস টিউমার। এফ ফর ফ্যামিলিয়াল অ্যাডনোসিস পলিপোসিস কলাই, এটা পরীক্ষাতে আসে। ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া। তো ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া ইউজুয়ালি এটা এনজাইমেটিক ডিসঅর্ডার, তাই না? কিন্তু এখানে মেইনলি স্ট্রাকচারাল হয়, যেহেতু একটা এক্সেপশন, স্যাররা এটা পছন্দ করেন এবং পরীক্ষাতে দেন। ফ্যামিলিয়াল পিরিয়ডিক ফিভার, ফেসিওস্কিপুলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি। দেন মারফান সিন্ড্রোম, মারফান সিন্ড্রোম স্যারদের পছন্দের, অনেকবার আসছে। মায়োটিক ডিস্ট্রফি, মারফান সিন্ড্রোম, মায়োটিক ডিস্ট্রফি মেন সিন্ড্রোম কি মনে আছে? মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। সো মেন 1, 2, 3 আমরা তিনটা ভাগে ভাগ করি, এর মধ্যে মেন 1 পরীক্ষাতে আসে, ঠিক আছে। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে তারা দেখবেন যে পরীক্ষাতে এটা পেতে পারেন আপনারা। মেন 1-এ আমরা কি ফিচার পাই, যেহেতু বলছি বলে দেয় একবারে। মেন 1-এ আমরা পিউটারি টিউমার পাই, প্যারাথাইরয়েড টিউমার পাই এবং প্যানক্রিয়াটিক টিউমার পাই, ঠিক আছে। হাইপার প্যারাথাইরয়েডিজম হয় এবং প্যানক্রিয়াটিকে আমরা টিউমার পাই, বা সেখান থেকে ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা এগুলো হতে পারে। N for neurofibromatosis, A for achondroplasia, T for tuberous sclerosis, এটা পরীক্ষাতে অনেকবার আসে। H এর মধ্যে দেখেন হান্টিংটন ডিজিজ, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হান্টিংটন ডিজিজ এবং হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আচ্ছা, এরপর আছে B for বুগাটা সিনড্রোম, C for চার্কুট-মেয়েটেড ডিজিজ। আদার্স এর মধ্যে গার্ডনার সিনড্রোম, সিনড্যাকটাইলি। তো পলিড্যাকটাইলি, সিনড্যাকটাইলি এগুলা অটোজোমাল ডমিন্যান্ট। আচ্ছা, আসেন তাহলে আমরা এখন অটোজোমাল রিসেসিভ নিয়ে একটু পড়বো। অটোজোমাল রিসেসিভ, এখানে আমরা মাথায় মনে রাখবো যে অটোজোম, এখানে সেক্স ক্রোমোজোমের কিছু আসবে না। রিসেসিভ বলতে বোঝানো হচ্ছে এদের ক্যারিয়ার ফর্ম আছে, এবং ডিজিজ ম্যানিফেস্টেশন হতে গেলে দুইটা জিনকেই ডিফেক্টিভ হতে হবে। ডিজিজ ম্যানিফেস্ট হতে গেলে দুইটা জিনকেই ডিফেক্টিভ হতে হবে। ওকে, আচ্ছা, এ প্রাইম বি এবং এ প্রাইম বি, এটার মধ্যে যদি আমরা ক্রসিং করি বা মেটিংস করি, খেয়াল করেন যে এ প্রাইম এ এবং এ প্রাইম এবং এ প্রাইম যেখানে আসছে সেটা অ্যাফেক্টেড, কারণ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারে ডিজিজ ম্যানিফেস্ট করতে গেলে হোমোজাইগাস স্টেটে আসতে হয়। ওকে, সো দুইটা জিনকে ডিফেক্টিভ হতে হচ্ছে, ইজ অ্যাফেক্টেড। দেন খেয়াল করেন এ প্রাইম বি এটা ক্যারিয়ার, আর বিবি যেখানে পাচ্ছি এটা আনএফেক্টেড। তো এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন এ প্রাইম বি, তাই না? সো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইউজুয়ালি দেখা যায় যখন কনসিগুইনিটি অফ ম্যারেজ হয়, ফ্যামিলির মধ্যে বিয়ে হয়, মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো ভাই বোনের মধ্যে যখন বিয়ে হয়, তখন অটোজোমাল রিসেসিভের ডিজিজ হওয়ার চান্সটা বেড়ে যায় বা হয়ে থাকে। আর এখানে 4টা অফস্প্রিং হলে একটা অফস্প্রিং অ্যাফেক্টেড হওয়ার রিস্ক থাকে। তো 25% রিস্ক অফ বিইং অ্যাফেক্টেড, 25%। অটোজোমাল ডমিন্যান্টে পড়ছিলাম আমরা 50%, আর এখানে পড়ছি
25%। আচ্ছা, আর পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিবিলিটি, এখানে মনে রাখবেন যেহেতু দুইটা জিনে ডিফেক্ট, সো দেয়ার উইল বি কমপ্লিট পেনিট্রেন্স অ্যান্ড ইউনিফর্ম এক্সপ্রেসিবিলিটি। কমপ্লিট পেনিট্রেন্স অ্যান্ড ইউনিফর্ম এক্সপ্রেসিবিলিটি। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইউজুয়ালি আর্লি ইন লাইফে ম্যানিফেস্ট করে, আর্লি এজে ম্যানিফেস্ট করে। অটোসোমাল ডমিন্যান্টে আমরা জেনেছিলাম যে এরা ইউজুয়ালি স্ট্রাকচারাল প্রোটিনকে ইনভলভ করে, আর অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার তারা এনজাইমকে বেশি ইনভলভ করে। এক্সাম্পলগুলো দেখেন, বেসিক্যালি এটার কোনো নেমোনিক আমি দিই নাই বা দিব না, শুধু মনে রাখার জন্য এ বি সি ডি ই এফ জি এইচ আই কে এল এম এন ও পি কিউ আর এস টি ডাব্লিউ এক্স যে মনে রাখতে পারেন। এখানেও সেম কথা, যারা সবগুলা পড়তে পারবেন অবশ্যই সব পড়বেন, আর যারা সব পড়তে পারবেন না অ্যাটলিস্ট আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো একটু পড়বেন। সো এ ফর অ্যালবিনিজম, alkapnopyria, urea, alpha 1 antitrypsin deficiency, B for Behçet's disease, benign recurrent intermittent hepatic cholestasis, C for cystic fibrosis. Cystic fibrosis স্যারদের খুব পছন্দের, অনেকবার আসছে। Congenital adrenal hyperplasia. Okay, then distal spinal muscle atrophy, Dubin-Johnson syndrome. F for Friedreich's ataxia, Fanconi's anemia. আর জি ফর এই যে গ্লাইকোজেন স্ট্রেস ডিসঅর্ডার, গিলবার্ট সিনড্রোম, গথাস ডিজিজ তাদের খুব পছন্দের। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে হেটেরোহেমোক্রোমাটোসিস, এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। দেন অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে খেয়াল করেন মিউকোপলিস্যাকারাইডস টাইপ 1, হার্লার সিনড্রোম। হার্লার সিনড্রোম এটা অটোসোমাল রিসেসিভ। আর হান্টার সিনড্রোম যেটা মিউকোপলিস্যাকারাইডোসিস টাইপ 2, হান্টার সিনড্রোম, এটা কি? এটা এক্স লিঙ্কড রিসেসিভ। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, they are autosomal recessive. Spinal muscular atrophy, Wilson's disease, all are autosomal recessive. নেক্সট ডিপ্লোমার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এখান থেকে প্রশ্ন আসবে, আইদার ক্যারেক্টার অর এক্সাম্পল। আচ্ছা, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার এটা আমরা দুইটা ইনিশিয়েটিভে পড়বো, একটা হচ্ছে ক্যারিয়ার ফিমেল আর অ্যাফেক্টেড মেল। তো এক্স লিঙ্কড রিসেসিভ বলতে কি বুঝতেছেন? প্রথম কথা হচ্ছে এক্স লিঙ্কড, তো এখানে মেল ফিমেল সেক্সের একটা ভ্যারিয়েশন থাকবে, তো মেল ফিমেলে ইকুয়ালি হবে না, এখানে একটা ভ্যারিয়েশন থাকবে, এটা শুধুমাত্র এক্স ক্রোমোজোমে থাকে, রাইট? এক্স ক্রোমোজোমে থাকে, ওয়াই ক্রোমোজোমে এটা ইনভলভ করে না রিসেসিভ। তাহলে এদেরকে ডিজিজ ম্যানিফেস্ট করতে গেলে কি করতে হবে? হোমোজাইগাস স্টেটে আসতে হবে। যখন দুইটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ থাকবে তখন এটা ডিজিজ ম্যানিফেস্ট করবে। ওকে, আচ্ছা আর একটা ক্ষেত্রে এরা ডিজিজ ম্যানিফেস্ট করবে, সেটা হচ্ছে যদি একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ হয় কিন্তু তার সঙ্গে ওয়াই ক্রোমোজোম, তার সাথে কোনো ভালো এক্স ক্রোমোজোম নাই যে তাকে ইনহিবিট করবে, তার ফলে সে একা এবং একাই রাজত্ব করবে, ডিজিজ ম্যানিফেস্ট করবে। সো ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম যদি একা থাকে, সাথে কোনো এক্স ক্রোমোজোম না থাকে, তখন সে ডিজিজ ম্যানিফেস্ট করবে, ওয়াই ক্রোমোজোম থাকলেও তাকে ইনহিবিট করতে পারবে না। তো নর্মালি কি দেখি, ফ্যামিলিতে আমরা দেখি না, এটা মনে রাখার জন্য আপনারা অনুভাবে নিয়েন না, ফ্যামিলিতে ইদানিং হচ্ছে বা এখন ফিমেলরা যে ডিসিশন দেয় সেটাই হয় এক্স ক্রোমোজোম। সো এক্ষেত্রেও সেম, মেল ফিমেল এক্স ওয়াই যখন একসঙ্গে থাকে, ফিমেল যদি ডিফেক্টিভ হয় এরা ডিজিজ ম্যানিফেস্ট করবে। এই কনসেপশনটা যদি বুঝতে পারেন তাহলে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার বোঝা আপনাদের জন্য হয়ে গেছে, একদম ইজি। তাহলে প্রথমে আমরা আসি ক্যারিয়ার ফিমেল, এখানে খেয়াল করেন এক্স এক্স প্রাইম। সো এটা রিসেসিভ ডিজিজ, ক্যারিয়ার ফর্মে আছে, যেহেতু এখানে একটা ভালো এক্স এবং একটা খারাপ এক্স আছে, ডিফেক্টিভ এক্স আছে, সো এটা ক্যারিয়ার ফর্মে আছে। আর এক্স ওয়াই এটা হেলদি মেল। যখন এদের মধ্যে মিটিংস হচ্ছে তখন এখান থেকে কি হচ্ছে, এই ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম যেটা, সেটা এই এক্স ক্রোমোজোমের সাথে আসলে ক্যারিয়ার ফিমেল হচ্ছে, ক্যারিয়ার ফিমেল। আর এই ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম, এই ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম যখন ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যাচ্ছে তখন কি হবে? ডিজিজ ম্যানিফেস্ট করবে, কারণ তাকে বাধা দেওয়ার জন্য আর কোনো ফিমেল জিন নাই,
বা ফিমেল ক্রোমোজোম নাই, তখন সে ডিজিজ ম্যানিফেস্ট করবে। হোপফুলি ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসি এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার হোয়ার মেল ইজ অ্যাফেক্টেড। তাহলে এখানে ডিফেক্ট কোথায়? এক্স প্রাইম ওয়াই ডিফেক্টেড। হেলদি ফিমেল আর অ্যাফেক্টেড মেল, সেক্ষেত্রে এই যে ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম, সে প্রত্যেকটা ডটারে যাবে, সো অল দ্য ডটার উইল বি ক্যারিয়ার, ওকে। সো হেলদি ফিমেল ভার্সেস অ্যাফেক্টেড মেল, ইন কেস অফ X-linked recessive disorder, all the daughter will be carrier। আচ্ছা, আর সেক্ষেত্রে যেহেতু তারা ওয়াই ক্রোমোজোম ভালো আর এদিকে হেলদি মাদার, সো এখানে সান বা মেলে কোনো ডিফেক্ট হবে না। ক্লিয়ার? এই জন্য বলা হয় যে বাবারা তাদের ছেলে সন্তানকে বেশি ভালোবাসে, কারণ এখানে তারা ডিজিজ কন্ট্রিবিউট করছে না। ডিজিজ কন্ট্রিবিউট করছে কোথায়? ফিমেলে, ডটারে কন্ট্রিবিউট করছে। ক্যারেক্টারগুলো আমরা একটু দেখি। ইউজুয়ালি মেলস আর অ্যাফেক্টেড। দেখতে পাচ্ছেন যে ফিমেল ইউজুয়ালি অ্যাফেক্টেড হয় না, কারণ এখানে একটা হেলদি এক্স ক্রোমোজোম থাকতে পারে। আর মেলে যেহেতু তাকে অ্যান্টাগোনাইজ করার কেউ নাই, সো দে উইল বি অ্যাফেক্টেড। Affected males transmit the mutant gene in X chromosome to all their daughter, যেটা মাত্র আমি বলছি এখানে, but does not transmit the disorder to his son. Females are usually carrier. A female may be affected in if there will be heterozygous. A girl with Turner syndrome সেক্ষেত্রে affected হবে, ঠিক আছে। Affected male can have normal parents, কিভাবে হতে পারে? Carrier mother plus healthy father. So affected male can have normal parents। তো এই এক্সাম্পলটা থেকে আমরা দেখি না, তো এখানে দেখেন মেল কি অ্যাফেক্টেড, তার বাবা মা কারো তো ডিজিজ ছিল না। এই যে মা, সে ছিল এক্স ক্যারিয়ার আর বাবা তো হেলদি। অ্যাফেক্টেড মেল মে হ্যাভ হেলদি প্যারেন্টস। এক্সাম্পল নেমোনিকতে মনে রাখবেন, দুঃখ দিয়া আগে কই গেলা ফিরে হিমে এলো। দুঃখ, ডুকেনি মাস্কুলার ডিস্ট্রফি। দিয়া, ডায়াবেটিক ইনসিপিটাস। আগে, এ গামা গ্লোবিনেমিয়া। কই, ক্রনিক গ্রাউন্ডাস ডিজিজ। গেলা, গ্লুকোজ 6-ফসফেট ডেফিসিয়েন্সি। ফিরে, হিমি, হিমোফিলিয়া। মি ফর মিনকিস ডিজিজ, এলো অ্যালপোর্টস সিনড্রোম। আচ্ছা, আদার্সের মধ্যে অকুলার অ্যালবিনিজম, লিসনিয়ান সিনড্রোমটা পরীক্ষাতে আসে। MPS 2 মিউকো পলিস্যাকারাইডোসিস টাইপ 2 যেটা হান্টার সিনড্রোম, এইটা এক্স লিঙ্ক রিসেসিভ। আর হার্লার সিনড্রোম যেটা, সেটা অটোজোমাল রিসেসিভ। আচ্ছা, এছাড়া আছে উইসকট অ্যালডেক সিনড্রোম, দেন ফেব্রিজ ডিজিজ, বেকারস ডিস্ট্রফি, এমরি ডিফিউজ ডিসঅর্ডার। আচ্ছা, এতক্ষণ আমি যা পড়াইলাম এখানে খেয়াল করছেন কিনা, আমি কিছু কিছু এক্সাম্পলে ডাবল টিক চিহ্ন দিয়েছি। এরা হচ্ছে ব্লাড ডিসঅর্ডার। তো ব্লাড ডিসঅর্ডার গুলো একটু দেখেন। হিমোফিলিয়া, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, দে আর অটোজোমাল রিসেসিভ। আর অটোজোমাল ডোমেইনের মধ্যে আছে হেরিডিটারি স্পিরোসাইটোসিস এবং ভন উইলিব্রান্ড ডিজিজ। হেরিডিটারি স্পিরোসাইটোসিস এবং ভন উইলিব্রান্ড ডিজিজ। ওকে, এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন ভাইয়া আপুরা। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে কিনা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ক্যারেক্টার বা এক্সাম্পল থেকে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট প্রসিড করি। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। Mitochondrial disorder is maternally inherited and male and female are equally affected. So আপনারা একটু ভিতরে পড়ে নিয়ে না, আমি আপনাদেরকে জাস্ট সারমর্ম বা নাটশেলটা বলতেছি। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এটা ট্রান্সমিট হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে। তো অফস্প্রিং বা জাইগোটের যেই ডিএনএ থাকে সেখানে কিন্তু মেল পার্সন কন্ট্রিবিউট করে না, কারণ স্পার্মের যে মাইটোকন্ড্রিয়া সেটা ইউজ হয়ে যায়। তাহলে শুধুমাত্র মায়ের মাইটোকন্ড্রিয়া এখানে রোল প্লে করে, বাট মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়ালি অ্যাফেক্টেড।
সো মনে রাখবেন, মেল ক্যান নট ট্রান্সমিট দ্য ডিজিজ, বাট মেল ক্যান বি অ্যাফেক্টেড, বিকজ একটা জায়গোটে যখন ডিএনএ গুলো যাচ্ছে, সে তো আর মেল ফিমেল চিনে না। ওকে, এটা খেয়াল রাখবেন। আর মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কোথায় বেশি হয়? যে সকল অর্গানে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, যে সকল অর্গানে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে সেখানে হয়। এক্সাম্পলগুলো একটু দেখেন: লেভার্স অপটিক নিউরোপ্যাথি, লেগ ডিজিজ, মিলাস, NARP syndrome, Kearns-Sayre syndrome, chronic progressive external ophthalmoplegia and Pearson syndrome. chronic progressive external ophthalmoplegia এবং পিয়ারসন সিনড্রোম। ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো ক্রোমোজোম নিয়ে তো আমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, তাই না? আমরা সবাই জানি 44 অটোজোম অ্যান্ড 2 সেক্স ক্রোমোজোম, 46 নাম্বার অফ ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড সংখ্যক থাকে আর কি। তো ডিপ্লয়েড সংখ্যক 2n বলা হচ্ছে, আর n যেটা সেটা ওভাম এবং স্পার্মে থাকে হ্যাপ্লয়েড। আচ্ছা, এভারেজ সাইজ অফ ক্রোমোজোম ইন মেটাপ্লাসিয়া ইজ 5 মাইক্রন মিটার। এভারেজ সাইজ হলো 5 মাইক্রন মিটার। শেপ ভি অর রড জে শেপ, ভি অর রড জে শেপ। স্ট্রাকচার শর্ট আর্ম ইজ পি, লং আর্ম ইজ কিউ। সেন্টিমিটার একটু দেখে নিন, আমি আর বলছি না। আচ্ছা, আর প্লয়েডি তো বুঝতেই পারছেন যে এন সংখ্যক যে 23 ক্রোমোজোমের যে সেট, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। যখন 2n ডিপ্লয়েড, 3n ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড এভাবে আসবে। অ্যানিপ্লয়েডি জিনিসটা কি, এই কনসেপশনটা লাগবে পরীক্ষার জন্য। অ্যানিপ্লয়েডি ইজ এ ক্রোমোজোম নাম্বার দ্যাট ইজ নট এ মাল্টিপল অফ 23, দ্য নর্মাল হ্যাপ্লয়েড নাম্বার। তাহলে একটা ক্রোমোজোম যদি বেশি বা কম হয়, সেটাকে আমরা বলবো অ্যানিপ্লয়েডি। 45X0 যেটা টার্নার সিনড্রোম, সেটাকে অ্যানিপ্লয়েডি। 23 ডাউন সিনড্রোমে যেটা হয় 47+23 ক্রোমোজোম, যেটা 21 একটা এক্স ক্রোমোজোম বেশি, একটা ক্রোমোজোম বেশি থাকে, সেটাও অ্যানিপ্লয়েডি। ওকে, নন ডিসজাংশন is the failure of chromosome to separate during meiosis or mitosis. Meiotic non-disjunction is the most common cause of aneuploidy. এটা SBA তে আসতে পারে। Meiotic non-disjunction is the most common cause of aneuploidy. Trisomy 21 যেটা ডাউন সিনড্রোম, সেখানে হচ্ছে 21 ক্রোমোজোমে একটা ক্রোমোজোম বেশি থাকে। Causes of non-disjunction: maternal age over 35 years, increased risk of Down's baby, meiosis 1 begins primary oocyte before birth and completed at the time of ovulation. Primary oocyte remain suspended actively till 45 years of age. Radiation, delayed fertilization after ovulation, smoking, alcohol consumption, OCP, fertility drugs, pesticide under genetic control. Here is the causes of non-disjunction. আর নন ডিসজাংশন এটা তো বুঝছেন যে অ্যানাফেজে যদি এটা আলাদা হতে না পারে, সেটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। Anaphase lack results in the loss of a chromosome during meiotic or meiotic division in early embryonic life. This can result in mosaicism. তাহলে মোজাইসিজমটা কোথায় হচ্ছে? অ্যানাফেজে হয়ে থাকে। আর পলিপ্লয়েডি বুঝতে পেরেছেন, যখন 23 ক্রোমোজোমের যে সেটটা, এটা যদি 3-এর বেশি হয়, এটাকে বলা হচ্ছে পলিপ্লয়েডি। 2-এর বেশি হয়, এটাকে বলা হচ্ছে পলিপ্লয়েডি। ট্রাইপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, দে আর অল পলিপ্লয়েডি। ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম একটু দেখে নিন: টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এখানে বোঝানোর কিছু নাই। There are 2 types of chromosomal disorder: structural, numerical। পরীক্ষাতে অনেকবার আসে এবং আমরা কনফিডেন্টলি ভুল করে আসি। স্ট্রাকচারাল ডিসঅর্ডার কি কি আছে? ট্রান্সলোকেশন, ডিলিশন, ইনসারশন, আইসোক্রোমোজোম, ইনভার্সন, রিং ক্রোমোজোম। এই 6টা পয়েন্ট একদম ঠাড়া মুখস্থ করতে হবে: ট্রান্সলোকেশন, ডিলিশন, ইনসারশন, আইসোক্রোমোজোম, ইনভার্সন, রিং ক্রোমোজোম। ভিতরে কি না পড়লেও চলবে, কিন্তু নামগুলো জানতে হবে। নিউমেরিক্যাল ডিসঅর্ডার: অ্যানিপ্লয়েডে যখন অটোজোম বা সেক্স ক্রোমোজোমে হচ্ছে, মনোসোমি, ট্রাইসোমি, টেট্রাসোমি, সেক্স ক্রোমোজোমও সেম বলতে পারবো আর কি। ঠিক আছে? আচ্ছা, কমন সাইটোজেনেটিক ডিসঅর্ডার অটোজোমাল ট্রাইসোমির মধ্যে আছে ডাউন সিনড্রোম, পাতাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম।
Monosomy usually do not survive. Sex chromosome trisomy, Klinefelter syndrome, super male, super female. আর monosomy, sex chromosomal monosomy, এটা important, Turner syndrome. Chromosomal disorder at a glance. So numerical chromosomal abnormalities are structural. এখানে দেখানো হয়েছে, একটু দেখে নেবেন আর কি। ডাউন, এডওয়ার্ড, পাতাও। সো ডাউন সিনড্রোমে 21 ক্রোমোজোমে ডিফেক্ট থাকছে, আর এডওয়ার্ড সিনড্রোমে 18 ক্রোমোজোম, পাতাও সিনড্রোমে 13 ক্রোমোজোমের ডিফেক্ট থাকে। আচ্ছা, এরপরে দেখেন রিকারেন্ট ডিলিশন, ম্যাক্রো ডিলিশন অ্যান্ড কন্টেজিয়াস জিন ডিফেক্ট। ডি জিওর সিনড্রোম 22 ক্রোমোজোমের ডিফেক্ট হয়। পেডার-উইলি সিনড্রোম 15 ক্রোমোজোম। অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, উইলিয়াম সিনড্রোম, স্মিথ ম্যাগান সিনড্রোম। ভিতরে একটু দেখে নিয়েন, ঠিক আছে। ক্রোমোজোমাল অ্যানালাইসিস ইন্ডিকেশন, এটা পরীক্ষার জন্য 2 স্টার। সো প্রিন্যাটাল ক্রোমোজোমাল অ্যানালাইসিস এবং পোস্টন্যাটাল কোন কোন ক্ষেত্রে আমরা করব। তো প্রিন্যাটাল ক্রোমোজোম অ্যানালাইসিস এর ইন্ডিকেশন ম্যাটারনাল এজ অ্যাবাভ 34 ইয়ার্স, কারণ এখানে ডাউন সিনড্রোমের চান্সটা বেড়ে যাচ্ছে বা ক্রোমোজোম অ্যাবনর্মালিটির চান্সটা বাড়ে। On with the previous child with a chromosomal abnormality to determine fetal sex in a partner who is a carrier of an X-linked genetic disorder. So X-linked genetic disorder এটা খুব ইম্পর্টেন্ট, কারণ X-linked disorder মেল ইউজুয়ালি অ্যাফেক্টেড হয়, ফিমেল ইউজুয়ালি ক্যারিয়ার থাকে। Postnatal chromosome analysis, multiple congenital anomaly, suspected aneuploidy, mental retardation or developmental delay, suspected chromosomal abnormality. Okay. আচ্ছা, মেথডস ইউজড ইন প্রিন্যাটাল টেস্টিং, কি কি মেথড ইউজ করি। অ্যামিনো সিনথেসিস, এখানে আমরা হচ্ছে ফিটাল সেল দেখি, বায়োকেমিক্যাল এনজাইম, সাইটোজেনেটিক অ্যান্ড রিকমেন্ড ডিএনএ টেকনিক ইউজ করতে পারি। আর হচ্ছে কি অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে অ্যামিনো সিনথেসিসে আমরা ফিটাল সেল এবং অ্যামনিওটিক ফ্লুইড দেখতে পারি। ক্রোনিক ভিলাস স্যাম্পলিং, সিভিএস, এটাও ইম্পর্টেন্ট, এবং আম্বলিকাল কর্ড ব্লাড। তাহলে প্রিন্যাটাল টেস্টিং এর আমাদের 3টা মডালিটি পাচ্ছি, অ্যামিনো সিনথেসিস, ক্রোনিক ভিলাস স্যাম্পলিং এবং আম্বলিকাল কর্ড ব্লাড। ডাউন সিনড্রোম পরীক্ষার জন্য আমরা বলেছি ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোম ইনফিনিটি স্টার। আচ্ছা, ক্যারেক্টার ডাউন সিনড্রোম অকারেন্স 1 in 800 লাইভ বার্থ, মোস্ট কমন সাইটোজেনেটিক ডিসঅর্ডার। ওকে, সো এর কজ কি কি আছে, নন ডিসজাংশন অ্যাবাউট 95% অফ দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল। এটা এসবিএ তেও আসতে পারে, এই দুইটা ইনফরমেশন আপনাদের এসবিএ তেও আসতে পারে। ডিপ্লোমা এবং রেসিডেন্সিতে এখন এসবিএ আসে, ঠিক আছে, এসবিএ তে আসতে পারে। আচ্ছা, অ্যাসোসিয়েশন এজ অফ দ্য মাদার হ্যাজ স্ট্রং ইনফ্লুয়েন্স, যেটা আমি আগেও বলেছি। ক্লিনিক্যাল ফিচারগুলো খুব খুব ভালো করে পড়তে হবে, কোনোভাবে যেন মিস না যায়। আর এই টাইপের কোশ্চেন না পারা বা মিস যাওয়া মানে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাওয়া। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আছে ফ্ল্যাটেন্ড ফেস অ্যান্ড স্মল নোজ, স্মল হেড, শর্ট নেক, tongue that tends to stick out of the mouth, upward slanting eyelid, then as a poor muscle tone in infancy, joints that are loose and too flexible, etc. ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার ডাউন সিনড্রোম স্ক্রিন কিভাবে করতে পারি, ট্রিপল টেস্ট, কোয়াড স্ক্রিন এবং ফার্স্ট ট্রাইমেস্টার কম্বাইন্ড টেস্ট। ওকে, তো ট্রিপল টেস্টে কি দেখি, কোয়াড স্ক্রিনে কি দেখি, এগুলো জানতে হবে, পরীক্ষায় আসলেও আসতে পারে। আর এই টাইপের কোশ্চেন আসা মানে যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি রেসে এগিয়ে যাচ্ছেন। তো ট্রিপল টেস্টে আমরা দেখি ম্যাটারনাল সিরাম আলফা ফেটোপ্রোটিন, এস্ট্রিডল এবং এইসিজি, হিউম্যান কোরিয়নিক গনোট্রপিন লেভেল আমরা দেখি। আচ্ছা, এখন হচ্ছে ট্রাইসোমি 18 এডওয়ার্ড সিনড্রোম, নাইস টু নো। এখানে হচ্ছে 18 ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম বেশি থাকে, মেন্টাল রোটেশন, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, লো সেট ইয়ার্স আর দ্য কমন ফাইন্ডিংস ইয়ার। আপনারা একটু দেখে নিন, আমি আর এটা বলছি না। আর সেকেন্ড মোস্ট কমন ট্রাইসোমি রিজাল্টিং ইন লাইভ বার্থ, মোস্ট কমন ইজ ডাউন সিনড্রোম। ট্রাইসোমি 13 অর পাতাও সিনড্রোম, এখানে 13 ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে। মাইক্রোকেফালি, মেন্টাল রিটার্ডেশন, cleft lip and palate are common findings.
ডাউন সিনড্রোমের পাশাপাশি আপনার এইগুলো একটু পড়বেন। তো পাতাও সিনড্রোমে সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, রকার বটম ফিট এটা একটু মার্ক করবেন। মাইক্রোঅপথ্যালমিয়া, মাইক্রোকেফালি, ক্লেফট লিপ, প্যালেট, হলো পোজেনকেফালি, এগুলো আমরা পেতে পারি এখানে। আচ্ছা, ঠিক আছে, এরপরে চলে আসি টার্নার সিনড্রোম। টার্নার সিন্ড্রোমের ক্যারোটাইপ 45X, অ্যাবাউট 60% কেস বার বডি ইজ অ্যাবসেন্ট। তো বার বডি কি, এটা আমরা ক্লিনিক্যাল জেনেটিক্সে গিয়ে জানবো, এখন আর না বলি এটা। এখান থেকে মনে রাখবেন এদের ক্যারোটাইপ 45X, সেক্স ফিমেল, ইট রেজাল্টস ফ্রম কমপ্লিট আর পার্শিয়াল মনোসোমি অফ দ্য এক্স ক্রোমোসোম। ক্লিনিক্যাল ফিচার ইনফিনিটি স্টার, এখানে হচ্ছে আমরা হাইপোগোনাডিজম পাই, প্রাইমারি অ্যামেনোরিয়া পাই, ফেলিউর অফ ডেভেলপমেন্টাল ব্রেস্ট, শিল্ড চেস্ট, হোয়াইট সেট নিপল, শর্ট ফোর্থ মেটাকার্পাল, এগুলো পেতে পারি। আচ্ছা, এখন ইনফিনিটি স্টারের একটা কথা বলবো যেটা আমি এখানে এখন পর্যন্ত বলি নাই। সেটা হচ্ছে ডাউন সিনড্রোমে আমরা কার্ডিয়াক ডিজিজ পাই কুশন অ্যানোমালি, অর্থাৎ ভিএসডি, এএসডি, টফ, এগুলো পাই। আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা ভালভুলার অ্যাবনর্মালিটি পাই, দ্যাট ইজ কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, অ্যাওর্টিক স্টেনোসিস, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এগুলো পাই। কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, অ্যাওর্টিক স্টেনোসিস, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এগুলো আমরা মেনলি পাই। ক্লিনিফিল্টার সিনড্রোম, it is a male hypogonadism. It is a male hypogonadism that occurs when there are two or more X chromosome and one or more Y chromosome. So carotid 45XXY এটা মোস্ট কমনলি পাওয়া যায়। আর এখানে একটা বার বডি থাকে। বার বডি কি একটু পরে আমি ডিসকাস করব। ক্লিনিক্যাল ফিচার, এখানে আমরা আইকিউ লোয়ার দ্যান নর্মাল, হাই পিচ ভয়েস, হাইপোগোনাডিজম, টেস্টিকুলার অ্যাট্রফি। সো ক্লিনিফিল্টার সিনড্রোমের পেশেন্টগুলা মেইনলি আমাদের কাছে টেস্টিকুলার অ্যাট্রফি এবং মেল ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, এবং এখানে স্মল পেনিস পাওয়া যায়। স্মল পেনিস, টেস্টিকুলার অ্যাট্রফি, মেল ইনফার্টিলিটি নিয়ে মেইনলি প্রেজেন্ট করে আর কি, ঠিক আছে। আর মাইট্রাল ভালভ প্রোলাপস পেতে পারি। দেয়ার উইল বি দ্য ইনক্রিজ রিস্ক অফ ডেভেলপিং এসএলই, শর্ট-রেন আরএ, ইনক্রিজ রিস্ক অফ ডেভেলপিং জার্ম সেল টিউমার। ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট, এটা রেসিডেন্সি পরীক্ষাতে একবার আসছিল, ডিপ্লোমা পরীক্ষাতে যে কোনো সময় আসতে পারে। Plasma FSH, LH and estrogen levels are elevated. Plasma testosterone level is low এবং অ্যাজোস্পার্মিয়া পেতে পারি আমরা এখানে। মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, তো যখন জেনেটিক ডিজিজের ক্লাসিফিকেশন পড়েছি তখনই আমরা বলেছিলাম যে মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারের জন্য জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রেসপন্সিবল থাকে। জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রেসপন্সিবল থাকে। তো মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারের এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য লাগবে। কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড আলাদা করে পড়বেন, একসঙ্গে পড়বেন না। সো কনজেনিটাল হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, cleft lip or cleft palate or both, pyloric stenosis, neural table defect বা neural tube defect হবে, এটা neural tube defect, spina bifida, anencephaly, talipes, এগুলা। অ্যাকোয়ার্ড গুলা একটু দেখে নিয়েন। মেন্ডেলিয়ান এবং মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার ডিফারেন্স, জাস্ট নাইস টু নো। আচ্ছা, ক্লিনিক্যাল জেনেটিক্সে আমরা চলে আসি তাহলে। তো আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ক্লিনিক্যাল জেনেটিক্সের প্রথম কথাটা বলবো যে মলিকুলার টেকনিক্স, সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট। তো কোনটায় কি দেখি, এটা আগে এক সময় আসতো, রিসেন্টলি কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু যে কোনো সময় দিতে পারে, যেমন জেনেটিক কোড দিয়ে দিছে লাস্ট রেসিডেন্সিতে। আচ্ছা, সাউদার্ন ব্লট ইজ ইউজ টু ট্রান্সফারিং ডিএনএ, নর্দার্ন ব্লট ফর আরএনএ, ওয়েস্টার্ন ব্লট ফর প্রোটিন। Southern blot is used for transferring DNA, northern blot for RNA, western blot for protein. PCR, আমরা তো পিসিআর এবং রিয়েল টাইম পিসিআর যেটা আরটি-পিসিআর, এটা নিয়ে তো আমরা জানি, তাই না? So PCR is a procedure that allows amplification of a specific sequence of a small amount of DNA enormously by elongation reaction between primers. আর রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন আরটি-পিসিআর, যেটা এখানে কি হয়, implies amplification of RNA. PCR এর ডিএনএ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, আর আরটি-পিসিআর এ আরএনএ অ্যাম্প্লিফিকেশন হয়।
রিভার্স ট্রান্সক্রিপ্টাস পিসিআর যেটা, সেখানে অ্যাম্প্লিফিকেশন অফ আরএনএ হয়। So application of PCR, prenatal diagnosis, cystic fibrosis, diagnosis of hereditary disease like sickle cell anemia, hemophilia, diagnosis of microorganisms, viral, fungal, parasite or bacterial infection. Disease where gene therapy is attempted. এটা পরীক্ষার জন্য আমি 3 স্টার দিব। জিন থেরাপি থেকে অনেক কোশ্চেন হয়, ঠিক আছে? কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, অ্যাডনোসিন ডিআমিনেজ ডেফিসিয়েন্সি, ফেনাইলকিটোনিউরিয়া, সিস্টিক ফাইব্রোসিস এবং ডুকেনি মাসকুলার ডিস্ট্রফি। এই সকল ক্ষেত্রে আমরা জিন থেরাপি ইউজ করি। বার বডি, যেটা নিয়ে আমরা বারবার বলছিলাম, তাই না? এখন বার বডিতে চলে আসি। সো হোয়েন মোর দ্যান ওয়ান এক্স ক্রোমোজোম লাইজ, অনলি ওয়ান ক্রোমোজোম রিমেন্স অ্যাক্টিভ, রেস্ট বিকামস ইনার্ট। দ্য ইনার্ট এক্স ক্রোমোজোম ইজ কল্ড বার বডি। তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যখন একই সাথে একের বেশি এক্স ক্রোমোজোম থাকে, তখন একটা এক্স ক্রোমোজোম আপার হ্যান্ড নেয়, একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে, আর একটা যে এক্স ক্রোমোজোম থাকে সে ইনার্ট হয়ে যায়, সে নন ফাংশনাল হয়ে যায়, ছোট হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে বার বডি। তো মনে রাখার জন্য আপনারা, আমি বলতে পারি আপনাদেরকে, এটা আদারওয়াইজ নিবেন না, যে দুজন ফিমেল একসঙ্গে থাকলে কি করে, ঝগড়াঝাটি শুরু করে, তখন একজন আপার হ্যান্ড নেয়, তখন আর একজন কি করে, তখন সে দেখা যায় যে একটু নিষ্ক্রিয় হয়ে যায়। এটা যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো বার বডি। তো এক্স এক্স ফিমেল যেটা, সেখানে অ্যাক্টিভ এক্স একটা থাকে আর বার বডি থাকছে। সো নর্মাল ফিমেলে বার বডি একটা, নর্মাল মেল এখানে কোনো বার বডি নাই, কারণ সেখানে এক্স ক্রোমোজোমে একটা, সে নিজেই রাজা। এক্স এক্স ওয়াই মেল, এক্স এক্স ওয়াই মেল ক্লিনিফিল্টার সিন্ড্রোম, সেখানে বার বডি কয়টা থাকবে? একটা থাকবে। ওকে, কারণ একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ আর একটা এক্স ক্রোমোজোম বার বডি থাকছে। ট্রিপল এক্স ফিমেল, এখানে অ্যাক্টিভ এক্স ক্রোমোজোম একটা, বার বডি দুইটা। আমি বলছি যে এক্স ক্রোমোজোম যতগুলো থাকুক না কেন, একজন আপার হ্যান্ড নিবে আর অন্যরা সবাই নিষ্ক্রিয় বা ইনার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে কি ছিল? এক্স জিরো। তো এক্স জিরো এখানে কোনো বার বডি পাচ্ছি না, যে এক্স ক্রোমোজোম থাকছে সে এখানে রানী হয়ে থাকবে। ইন্ডিকেশন অফ বার বডি কাউন্ট: ambiguous external genetic disease, female with primary amenorrhea, inguinal mass, stigmata of Turner syndrome, X-linked condition, lymphedema in newborn, male with mild to moderate mental retardation, severe hypospadias, cryptorchidism, small and firm testes, infertility, gynecomastia. ওকে, সো এই ক্ষেত্রে আমরা বার বডি অ্যানালাইসিস করতে পারি। তাহলে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। জাস্ট একটা কোশ্চেন আপনাদেরকে বলবো, বলে আমি এন্ডে যাব আর কি। এটা আপনারা অ্যান্সার দিবেন, ট্রু অর ফলস। সিঙ্গেল বার বডি ইজ ডায়াগনস্টিক ফর নর্মাল ফিমেল, ট্রু অর ফলস? Single bar body is diagnostic for normal female, true or false? কে আনসার করেন? সিঙ্গেল বার বডি ইজ ডায়াগনস্টিক ফর নর্মাল ফিমেল। ভাইয়া ট্রু আপু হবে। একটা ট্রু হবে, ট্রু। আচ্ছা ট্রু। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, এটা আমি ফলস বলবো। তো কোশ্চেনটা কি ছিল আমি এটা এক্সপ্লেন করছি। কোশ্চেনটা ছিল সিঙ্গেল বার বডি ইজ ডায়াগনস্টিক ফর নর্মাল ফিমেল। তো নর্মাল যে ফিমেলটা, এটা তো ডায়াগনস্টিক না। বার বডি দেখা মানে যে আপনি নর্মাল ফিমেল বলে ফেলতেছেন, এটা কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে? সো যখন হার্মাফ্রোডিজম থাকে সেক্ষেত্রে সিঙ্গেল বার বডি থাকতে পারে। তো সিঙ্গেল বার বডি দেখে আপনি নর্মাল ফিমেল বলতে পারবেন না। দিস ইজ ফলস সিস্টেম। এটা হচ্ছে সবগুলা কোশ্চেন ব্যাংকে ছিল ট্রু দেওয়া। দেন আমি যখন এক্সপ্লেন করলাম, পড়াইলাম, তখন মানে আমি 4 বছর ধরে পড়াচ্ছি আর কি, এরপর থেকে কিন্তু সবাই এটা ফলসই নিচ্ছে। এবং আমি জিজ্ঞাসা করেছি, সিঙ্গেল বার বডি ইজ ডায়াগনস্টিক ফর নর্মাল ফিমেল, এটা ফলস হবে। সিঙ্গেল বার বডি দেখে নর্মাল ফিমেল বলা যাবে না, ডায়াগনোসিস না। ওকে, আচ্ছা যা হোক, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, কাইন্ডলি একটু জানাবেন।
ভাইয়া একটু পিডিএফটা দিন, কারণ অনেকগুলো নেই আমাদের যে শীটটা ডেলিভার করা হয়েছে, যেমন পাতাল সিনড্রোম, তারপরে অনেকগুলো টপিকস এইখানে ছিল না বইতে। ভাইয়া এটা অনেকগুলো পিডিএফটা দিলে টপিকস, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আমার শীটে টপিকস। আমি এরকমই দেখলাম। অনেক অনেক কিছু নেই এখানে। তো যদি পিডিএফটা দেওয়া হয় আমার জন্য ভালো হয় আর কি। আচ্ছা, বেসিক্যালি হয় কি যে পিডিএফ দিলে এগুলা পাইরেসি হয়ে যায়, এই জন্য আমরা একটু ইনসিকিউর ফিল করি। তবে যদি অনেকগুলো টপিক না থেকে থাকে তাহলে তোমাকে দিতেই হবে, কিছু করার নাই। আমি একটু চেক দিব, যদি দেখি যে অনেকগুলো টপিক নাই তাহলে আমি দিয়ে দিব না, অসুবিধা নাই আপু। ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে রেসিডেন্সিতে আপনারা জানেন যে ফরেনসিক মেডিসিন থেকে কোশ্চেন আসছে, তাই না? তো ডিপ্লোমাতেও আসতে পারে। এই জন্য আমি দেখি যে 2টা ক্লাস নেব এক্সট্রা ফরেনসিক মেডিসিনের উপরে। এটা টাইমটা জানাই দিব আপনাদেরকে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আর পড়ার সময় যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে আপনারা চ্যাট বক্সে বলতে পারেন, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলতে পারবেন, অসুবিধা নাই। I'll be more than happy to answer your question. So that's all for today. Assalamu alaikum and good night. ভাইয়া এটার এক্সামটা কিভাবে হবে, মানে আগের এটার সাথে হবে নাকি আলাদা করে হবে? নিউপ্লাজম জেনেটিক্স একসঙ্গে কোশ্চেন করে দিয়ে ফেলছি আমি, একসাথেই হবে, আলাদা হবে না। কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি জি আচ্ছা, অলরেডি। জি জি, থ্যাংক ঠিক ইউ। আছে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।